তো একটু খেয়াল করো, দাঁড়াও এক সেকেন্ড, আমি এখানটা তোমাদের দিই। দেখো তো আমি স্ক্রিন শেয়ার দিছি, তোমরা কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া, দেখা যায়। ওকে, থ্যাংক হ্যাঁ, ইউ। পাইতেছি। তো একটা কি জিনিস খেয়াল করো, পদ, পদ থেকে আমরা প্রশ্ন আজকে পড়বো, ঠিক আছে? পদ বাংলাতে আমরা পড়লাম, ইংরেজিতে আমরা পড়ছিলাম না পার্টস অফ স্পিচ, তাই না? বাংলাতে ওইগুলো আমাদের পদ। তো পদ কি? মূলত একটা বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দ, ঠিক আছে? বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকেই আমরা কি বলবো? পদ বলবো। এবং এই পদ থেকে তুমি যে শুধু বিউপি, হ্যাঁ বিউপিতে না, তুমি পাবা কোথা কোথা থেকে, তুমি রাবিতে পাবা, তুমি পাবা জিএসটিতে, জিএসটিতে অলরেডি ভেঙে যাচ্ছে জগন্নাথ, যাই হোক জগন্নাথও তোমার থাকবে, জগন্নাথে তোমার যদি কোশ্চেন ব্যাংকগুলো সলভ করে দেখো ওইখান থেকে পদ, মানে পদ বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় যে জায়গায় বাংলা থেকে প্রশ্ন করা হবে, ঠিক আছে, যে জায়গায় বাংলা থেকে তোমার কোশ্চেন থাকবে, যদি ওই জায়গায় তোমার 5টাও কোশ্চেন করে 5টার ভিতরে একটা থাকবে তোমার পদ, হ্যাঁ। এটা তুমি শিওর থাকো যে পদের থেকে তোমার প্রশ্ন পাবাই পাবা। এবং রাবিতে ওরা 2-1 মার্ক রাখেই পদের থেকে, 2 থেকে 1 মার্ক থাকেই এই এত বড় পদ থেকে, হ্যাঁ। তো পদ বিষয়টা পড়ানোর আগে আমি একটা জিনিস তোমাদের এনশিওর করে দেখো, তুমি বাংলার ভিতরে তোমার স্ট্রাকচার, ইংরেজির ভিতরে তোমার স্ট্রাকচার কীভাবে পাইছিলে তোমরা? ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি অবজেক্ট পাইছিলে, তাই না? কিন্তু বাংলার ভিতরে এটা আবার এটা না, বাংলার ভিতরে হলো তোমার কি কর্তা প্লাস কি কর্ম, হ্যাঁ। কর্ম মানে অবজেক্টে বুঝাইতেছে, তারপরে হলো আমাদের ক্রিয়া, তারপরে ক্রিয়া আসবে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমাদের ভার্ব প্রথমে মধ্যে থাকে, এবং বাংলার ক্ষেত্রে আমাদের ভার্বটা শেষের দিকে থাকে, আর কর্মটা মাঝখানে চলে আসে। এছাড়া তোমাদের যখন আমি ইংরেজি পড়াইছিলাম তখন কিন্তু আমি বাংলাকে পাশাপাশি রেখেই পড়াইছিলাম, যাতে দুইটা একই থাকে, হ্যাঁ, যাতে আমাদের ডাবল খাটনি না করা লাগে, আমরা যাতে একটা যাতে বুঝলে বাকিগুলো ইজিলি ধরতে পারি, বুঝতে পারছি? তো ইংরেজি যারা পড়ছো তারা বাংলা আরও ইজি করে ধরতে পারবা। তো চলো, আমরা ইংরেজির ক্ষেত্রে কি আমরা দেখেছিলাম 8 প্রকার ছিল পার্টস অফ স্পিচ, কিন্তু বাংলার ভিতরে আমরা দেখবো কি 5 প্রকার হলো আমাদের এই পদ, 5 প্রকার হয়ে থাকে মূলত, হ্যাঁ। এবং অব্যয় জিনিসটা আমরা ইংরেজিতে দেখি নাই, কিন্তু বাংলাতে অব্যয় জিনিসটা আছে। তো একটু খেয়াল করো যে কী কী 5 প্রকার। একটা হলো বিশেষ্য মানে নাউন, বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, সর্বনাম মানে প্রোনাউন আমাদের যেটা ইংরেজিতে, 4 নম্বর হলো ভার্ব, ভার্ব মানে ক্রিয়া, ঠিক আছে, 4 নম্বর হলো ক্রিয়া আমাদের, এবং 5 নম্বর এই অব্যয়, অব্যয় বিষয়টা আমাদের নাই আসলে, ঠিক আছে, অব্যয় বিষয়টা নাই। তো একটু খেয়াল করো, অব্যয় বাংলাতেই আছে। তো বিশেষণের জিনিসটা, বিশেষ্য জিনিসটা কি, মানে নাউন যে বিষয়টা, আমি নাউন বলবো না, তোমরা নাউন বলে বুঝতে পারবা না, বলো তো? হুম, নাকি জি ভাইয়া। মানে হয় কি যে বিশেষ্য এবং বিশেষণ আমি আর কি তাড়াতাড়ি যখন বলতে চাই না, দুইটা অনেক সময় এক হয়ে যায়, তো এই জন্য আমি নাউন বলবো যাতে তোমরা বুঝতে পারো, যেমন নামবাচক ও সংখ্যাবাচক নাউন এরকম করে বলবো, হ্যাঁ। তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে বলো, আমি বিশেষ্যই বলবো বিষয়টা। না ভাইয়া, প্রবলেম নাই। ওকে ওকে। তাই দেখো, আমাদের নাউনটা আমরা জানতাম কত প্রকার হয়ে থাকে ইংরেজি বাংলাতে, যে ব্যক্তিবাচক, বস্তুবাচক, স্থান বা প্রাণীর নামকেই মূলত আমরা বিশেষ্য বলে থাকি, হ্যাঁ, বা নাউন বলে থাকি। তো সেটা ব্যক্তি, তার দ্বারা মূলত আমাদের ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, যে ভাবের কর্ম, হ্যাঁ, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, যে ভাবের বা কর্ম বা গুণের নামকে আমরা মূলত কি বলে থাকি? নাউন বা বিশেষ্য বলে থাকি। তো একটু খেয়াল করো কি কি আমাদের আমাদের বিশেষ্য হলো কি 6 প্রকার হয়ে থাকে। একটা হলো কি নামবাচক বিশেষ্য, যেটা আমাদের প্রপার নাউন আমরা ব্যবহার করছিলাম, ঠিক আছে, নামবাচক বিশেষ্য আমরা প্রপার নাউন ব্যবহার করছিলাম, মনে আছে ইংরেজিতে যখন পড়লাম। জাতিবাচক বিশেষ্য আমাদের মূলত কি, জাতিবাচক হলো তোমাদের কমন নাউন আমাদের, ঠিক আছে, কমন নাউন। দ্রব্য বা বস্তুবাচক বিশেষ্য সেটা হলো কি আমাদের মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল নাউন। সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক তাহলে এটা আমাদের কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। ভাববাচক বিশেষ্য এবং গুণবাচক বিশেষ্য এটা আলাদা, ঠিক আছে, ভাববাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্যটা মূলত আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতর পড়ে, এক সেকেন্ড, অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতর পড়ে, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতর পড়ে আমাদের গুণবাচক বিশেষ্যটা, কিন্তু ভাববাচক বিশেষ্যটা আমাদের এখানে নাই। ইংরেজিতে ভাববাচক বিশেষ্য নাই। বুঝতে পারলে কি কি বিশেষ্য আমাদের আছে? অধিকাংশই আছে, জাস্ট একটা একটু বেশিরভাগ আছে। তো একটু চলো এগুলো আমরা এই ডিফাইন করে দেখি কিভাবে কি। তো নামবাচক বিশেষ্য বা সংজ্ঞাবাচক বিশেষ্য, এই জিনিসটা খেয়াল রাখবো, অনেক সময় দিয়ে দিল কি যে নিচের কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য, তো ভাই আমি তো পড়ে আছি নামবাচক বিশেষ্য, তখন দেখা যায় কি ভুলে মনে থাকবে না আমার আর, বুঝতে পারছি? তো নামবাচক বিশেষ্য এবং সংজ্ঞাবাচক বিশেষ্য জিনিসটা যে বিকল্প নামগুলো আছে ওইগুলো অবশ্যই অবশ্যই মনে রাখবা, কারণ দেখা যায় কি আসল নামটা না দিয়ে বিকল্প নাম দিয়ে প্রশ্ন করে, তোমার অপশনও সেমই থাকে, তুমি পারা জিনিসও ভুল দিয়ে আসো। তো দেখো যেগুলো নাম বুঝাবে, মূলত ব্যক্তির নাম বুঝালে যে নজরুল, আমার নাম যদি বলে রোহান, তোমার নাম যদি বলা হয় যেটা আছে ওইটা। তো ভৌগোলিক স্থানের নাম যেমন ঢাকা, দিল্লি, লন্ডন। তবে ভৌগোলিক সংজ্ঞার দিক দিয়ে যদি বলা যায় নদী, পর্বত, সমুদ্র আমাদের, তাই না, মেঘনা, কি হিমালয়, যে নামগুলো আছে। তারপর গ্রন্থের নাম আমাদের গীতাঞ্জলি, তারপর কুরআন, তারপরে দেশ বিদেশের যে নামগুলো আছে তো ওইগুলোই আমাদের কি
হয়ে থাকে। তবে জাতিবাচক যেগুলো বিষয় তাই মূলত আমাদের কমন, তাই না, যে পদ দ্বারা মূলত কোনো একই জাতীয়, যে এক জাতীয় প্রাণীকে বোঝায়, যেমন মানুষ, তাহলে ছেলে মেয়ে উভয় থাকে, গরু, ঠিক আছে, তবে পাখি, গাছ, তো বিভিন্ন সব গাছ মিলাই মূলত গাছ জাতিকে বোঝায়। তো পর্বত, নদী, তাহলে এখানে কি আলাদা করে বলতেছেন যে মেঘনা, পদ্মা, যমুনা এরকম করে কিন্তু বলতেছেন না। নদী, নদী মানে নদীর ভিতরে এগুলো সবই পড়বে, ব্রহ্মপুত্র, নদী, হিমালয়, সব কিছু, পর্বত, পাহাড় পর্বত, তো তখনও কিন্তু এগুলো কি আমার জাতিবাচক। তো ইংরেজ, ইংরেজ যদি বলে থাকি, সাপোজ ইংরেজ বললাম, হ্যাঁ, তাহলে ইংরেজ বলতে হয় যে ইংরেজ সমস্ত জাতিকে বোঝানো হচ্ছে। যদি আমরা বলি বাঙালি, হ্যাঁ, বাঙালি যদি বলি, তাহলে তাহলে এটাও কি আমাদের একটা জাতির ভিতর পড়বে সেই ক্ষেত্রে, বুঝতে পারছি? কারণ এটা সব ছেলে মেয়ে যারা আছে সবাই যারা বাংলা ভাষায় কথা বলে প্রত্যেকটা জাতিকে বোঝানো হচ্ছে। তারপরে দেখো বস্তুবাচক বা দ্রব্যবাচক, মেটেরিয়াল নাউন, অবশ্যই এগুলোর নাম মনে রাখবা, যেগুলো আমরা বই খাতা কলম, তাই না, ইত্যাদি এগুলো বুঝে বুঝে থাকি, বাটি টাটি। কিন্তু আমরা যখন ইংরেজি পড়ছিলাম তখন কিন্তু আমরা মেটেরিয়াল নাউনটা এভাবে পড়ি নাই। মেটেরিয়াল নাউনটা তখন পড়ছিলাম কি, যেটা আমাদের কমন নাউন যেখান থেকে উৎপত্তি হয়ে থাকে ওইগুলো মেটেরিয়াল নাউন। তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের এক্স থাকতো ইংরেজির ক্ষেত্রে, তাহলে এক্সটা হয়তো আমাদের কমন নাউন, এবং আয়রন থেকে যেহেতু আমাদের এক্স উৎপন্ন হয়েছে, তাই না, আয়রন থেকে যেহেতু এক্স উৎপন্ন হয়েছে, তখন এটা আমাদের হয়ে যেত মেটেরিয়াল নাউন। কিন্তু বাংলার ক্ষেত্রে এরকম না, বাংলার ক্ষেত্রে তোমার খাতা কলম বই টই যেটাই তুমি দেখাও না, কিন্তু ওইগুলো সবই মেটেরিয়াল নাউন। এক্ষেত্রে যদি তোমার তোমার যদি কলমের কথাটাই বলি, এক্ষেত্রে আমাদের পেনটা হয়ে যেত কমন নাউন ইংরেজির ক্ষেত্রে, কিন্তু যেখান থেকে উৎপন্ন হয়েছে, সাপোজ প্লাস্টিক, ঠিক আছে, প্লাস্টিক, তখন এটা হয়তো আমাদের মেটেরিয়াল নাউন, কিন্তু এটুকু আমাদের ছিল কমন নাউন সেই ক্ষেত্রে। তো এইটাই ডিফারেন্স আর কি একটু বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে। দেখো তো এটুকু বুঝতে পারছো? হুম। জি ভাইয়া। তো এখন দেখো একটু সামনে আগে আমাদের ওই সমষ্টিবাচক যে নাউনটা, মানে কি কালেকটিভ যে নাউন, হ্যাঁ, এই যে সভা, জনতা, সমিতি, আমরা মতো বাংলা যেহেতু ভালো মতো বুঝতে পারি, তো আমাদের এই ক্ষেত্রে এতটা সমস্যা হবে না। ইংরেজির ক্ষেত্রে যেহেতু আমাদের যাদের আর কি ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করার মানে অ্যাবিলিটিটা ভালো আছে, পাশাপাশি যে আর কি ইংলিশটা ভালো বুঝতে পারে তার অবস্থান থেকে, তার জন্য আবার জিনিসটা ইজি হয়ে যায়। আমরা যেহেতু বাংলা আমাদের অবস্থান থেকে সবচেয়ে বেশি ভালো বুঝে থাকি আমাদের মাতৃভাষা দেখে, তো আমাদের এই জিনিসটা অতটা সমস্যা হয় না, আমরা ইজিলি জিনিসটা ফিল্টার করতে পারি পড়ার সময়, বুঝছো? তো দেখো পঞ্চায়েত, তারপর মাহফিল, ঝাঁক, বহর, দল, যেগুলো আমরা মূলত সমষ্টিবাচকভাবে বুঝে থাকি। তবে ভাবগত এটা হলে আলাদা, এটা তোমার ইংরেজিতে নাই। দেখো যে বিশেষ্য পদে, হ্যাঁ, কোনো ক্রিয়ার ভাব বুঝাইতেছে, কি বোঝাইতেছে, কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশ হয়ে থাকে তাকে মতো ভাববাচক বিশেষ হয়ে থাকে। যেমন গমন করা, গমন মানে কোথাও যাওয়া বুঝাইতে হচ্ছে। তবে ভোজন করা, এই যে কোথায় গেল, এই যে ভোজন, তো ভোজন করা মানে খাওয়ার ভাবকে বুঝাইতে হচ্ছে, ঠিক আছে, তার খাওয়ার করা। শয়ন করা মানে কি শোয়ার ভাবকে বুঝাইতে হইতেছে, শোয়ার কাজকে বোঝায়। তেমন ওইরকম দেখা, তারপর শোনা, এখানে শোনার ভাবকে, ধরন, এখানে ধরনের ভাবকে বোঝানো হচ্ছে। তারপর চলন মানে কি চলাচলের ভাবকে বোঝানো হচ্ছে। বলুন মানে কি বলার ভাবকে বোঝানো হচ্ছে। তাহলে এইরকম যে শব্দগুলো আছে এগুলোর মতো নাউন হিসেবে কাজ করে, মানে বিশেষ হিসেবে কাজ করে, কি ভাববাচক বিশেষ, যেগুলো সরাসরি আমাদের কাজ করে না কিন্তু কাজ করার অঙ্গভঙ্গিকে বুঝায় থাকে, ঠিক আছে? দেখো তো এটা এটার ভাবাত্মক বিষয়টা তুমি বুঝছো, ভাববাচকটা। তারপর গুণবাচক, দেখো যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর গুণ, দোষ, গুণ বোঝানো, মূলত আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো ছিল ওইগুলোই, হ্যাঁ, তারপর মধুর কথা, তারপর তরল দ্রব্য, ঠিক আছে, তরল দ্রব্য, তারপর গুণের তারুণ্য, সরি, তরল দ্রব্যের গুণ, তাহলে এটা কি তারুণ্য। তারপর তিক্ত দ্রব্যের দোষ বা গুণ, তিক্ততা। তো দেখো তিক্ত যে জিনিসগুলো আছে, আচ্ছা এক সেকেন্ড, তবে যেমন তিক্ততা আছে, তারপর কি তারুণ্য আছে, তো তরদূপ সরি, মানে সেই রকমই আরও তোমার কি সৌরভ আছে, স্বাস্থ্য, সৌরভ তো এখানে একটা একজনের ব্যক্তির নামও হয় থাকে, কিন্তু এখানে মাধুর্য অর্থে আছে তার, ঠিক আছে, মাধুর্য সৌরভের বিষয়টা আসছে। তারপর যৌবন, তারপর সুখ দুঃখ, তাই না, জ্ঞানী, এই যে কথাগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলো সবই কি আমাদের দোষ গুণ অবস্থা বোঝায় থাকে। আচ্ছা এই জিনিসটা তোমার ক্লিয়ার হয়েছে, ভাববাচক এবং কি গুণবাচক বিশেষণটা? জি ভাইয়া। ওকে, এখন আমরা প্রোনাউনের দিকে জি চলে যাব। ভাইয়া। ওকে ওকে, থ্যাংক ইউ আপু। তো এখন আমরা প্রোনাউনের দিকে চলে যাব। হ্যাঁ, প্রোনাউন মানে কি, যে আমাদের সর্বনাম যেটা, তো বাংলার ক্ষেত্রে সর্বনাম থেকে খুব ভালো কোশ্চেন হয়ে থাকে, হ্যাঁ, যে বিশেষ্যর পরিবর্তে আমরা মানে মূলত নাউনের পরিবর্তে যেটা আমরা ব্যবহার করে থাকি তাকে মূলত কি আমরা প্রোনাউন বা সর্বনাম বলে থাকি, যোগ নাম, সর্বনাম, হ্যাঁ। তো যারা দেশের ডাক নামে গীতি গাথা, আচ্ছা পৌঁছে থাকে, যাই হোক এটা অত কিছু না। সর্বনামের কিছু শ্রেণী বিভাগ আছে, একটু আমরা দেখে নিই, হ্যাঁ, সেটা একটা তোমার ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম হয়ে থাকে আমাদের, আরেকটা হয়ে থাকে ঠিক আত্মবাচক সর্বনাম। তো অনেক ধরনের সর্বনাম আছে, আমরা একটু একটু দেখবো। মূলত যেটা আমাদের ব্যক্তিবাচক সর্বনামটা আমাদের, সেটা প্রপার প্রোনাউন আমরা যেটা পড়ছিলাম, বুঝছো, ওইটাই আর কি। তারপর আত্মবাচক সর্বনামটা আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন,
মনে আছে? লিখে দিব নাকি এমনি মুখে মুখে বললে বুঝবা না? লিখেই দিতে না? লিখে দেন। ওকে। প্রপার প্রোনাউন, প্রপার প্রোনাউন, তারপরে আত্মবাচক যেটা আমরা রিফ্লেক্সিভ পড়েছিলাম। রিফ্লেক্সিভ প্রোনাউন আমাদের যেটা ছিল। তো এখন দেখো আত্মবাচক আমরা যে পড়ছিলাম না ইংরেজিতে সর্বনামটা ব্যক্তিবাচক, যে আই মি মাই, তারপরে আওয়ার আওয়ার্স মাইন, ওইগুলোই তো আমি আমার তুমি তোমার সে তারা, তো এইগুলো আমাদের ব্যক্তিবাচক মূলত হয়ে থাকে। তারা, তারপরে এরা ও ওরা, তো ওইগুলি কি আমাদের যেগুলো আমরা প্রপার প্রোনাউনের ক্ষেত্রে পড়ছিলাম, বাংলা জানলে এটা ইংলিশ হয়ে যাবে। আত্মবাচক যেটা নিজেকে বুঝাচ্ছিলাম, যে মাই সেলফ ইয়োর সেলফ, তাই না? পড়ছিলাম। তো এই ক্ষেত্রে নিজেকে যখন এই যে কটা যখন নিজেকে বুঝিয়ে থাকবে তখন এটা আমাদের কি ব্যক্তি কি আত্মবাচক হয়ে থাকবে। যেমন একটু দেখো স্বয়ং বা নিজে, খোদ, আপনা আপনি, তাহলে এইগুলো কি আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ, যেগুলো বাংলাতে আত্মবাচক আমরা বলে থাকি। যেমন একটু উদাহরণ দেখো, যে কি সে নিজেই অঙ্কটা করেছে, তো সে নিজে, এই যে নিজে, তাহলে এখানে দাগ দিয়ে বলবে কি এটা কোন সর্বনামের অংশ, তখন আত্মবাচক লেখা লাগবে। তবে তিনি স্বয়ং আমাকে দেখতে আসবেন, তো আমি নিজে তোমাদের আজকে ক্লাস নিতেছি, আমি স্বয়ং তোমাদের সাথে আজকে কথা বলতেছি, তো এরকম করে যখন কথাগুলো হবে তখন এই জিনিসটা আত্মবাচক হয়ে যাবে। তো দেখো যাত্রীরা স্ব আগমন কি আসনে বসে পড়ুন, যে যার যার আসনে বসে পড়ুন, তা স্ব, তাহলে এই যে স্ব বিষয়টা, এটা আমাদের কি আত্মবাচক সর্বনামের উদাহরণ। তারপর দেখো সামীপ্য, সামীপ্যর বিষয়টা কি, এই ওই দূরত্ব বুঝাইতেছে। এখন সামীপ্য, সাকুল্য, এগুলোর মধ্যে ডিটারমাইনারের ভিতর পড়ে যায়, তিনটা আমাদের ডিটারমাইনারের ভিতর পড়ে, ঠিক আছে? আমরা যে দিস দ্যাট দোস পড়ছিলাম না, এই তিনটা আমাদের ডিটারমাইনারের ভিতর পড়তেছে, ঠিক আছে? আর প্রশ্নবাচকটা আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউনের ভিতর পড়তেছে, ইন্টারোগেটিভ প্রোনাউনের ভিতর পড়ে। আর অনির্দিষ্ট ডাইরেক্টলি ইনডিফিনাইট প্রোনাউনের ভিতর পড়তেছে আমাদের। আর দূরত্ববাচক এগুলা কি ভাইয়া? দূরত্ববাচক আমরা এই যে তিনটে, যে সামীপ্যবাচক, তারপর দূরত্ববাচক এবং সাকুল্য, আমরা ডিটারমাইনার পড়ছিলাম না, কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়ছিলাম, মনে আছে? জি ভাইয়া, দিস দ্যাট। হ্যাঁ, দিস দ্যাট দো, তাহলে তিনটাকে এই জায়গায় বাংলায় এসে তিনটাকে এখানে ভাঙছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বুঝছি। তো বাংলাকে এই জায়গায় তিনটাতে ভাঙছে, তুমি একটু খেয়াল করে দেখো, এই যে ওই যে এরা, ইহারা, উনিরা, তাহলে দিস দ্যাট দোজ থিংস, তাহলে আমরা পড়ছিলাম না সাম, মনে আছে? তবে এই যে এই জিনিস, দিস থিং, এই সব, দিস অল, তো অল অফ দিস, তাহলে সব, অলটাও কিন্তু আমাদের কি ডেমনস্ট্রেটিভের ভিতর ছিল, মনে করে দেখো। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, মনে আছে। অল ছিল, তারপর সাম ছিল, এগুলো সব ছিল কিন্তু। তাহলে এগুলোকে এখানে তিনটাতে ভাঙছে। তারপর সাকুল্যতা মানে সবগুলোকে বুঝাইতেছে, যে সব, সকল, সমুদয়, কি তাবত্য, তারপর ব্যক্তি, বস্তু, কি ভাবের সমষ্টিগতকে, যেমন দেখো সকলেই কি সকলেই ত্রাণ সামগ্রী পেয়েছে, তাহলে সকলেই এখানে কি হবে আমাদের সাকুল্য বুঝাচ্ছে, নামের সাথে কিন্তু মিলে যায়। দেখো সকল সাকুল্য, সকল সাকুল্য, সকল সাকুল্য, তবে দূরত্ব, তবে এই জিনিসটা নিয়ে আসো। আমি বললাম যে তুমি যাই ওই জিনিসটা নিয়ে আসো, তুমি এই সব কাজ করলা না কেন এখনো, সব কিছুই তো পড়ে রয়েছে এখনো। তো এইভাবে যখন আমরা কথাগুলো বলবো তখন ওইগুলো কি দূরত্ববাচক, সবাই তো এখন উপস্থিত হয়েছে। তো সবটা মূলত সাকুল্যর ভিতর পড়ে, ঠিক আছে? এটা একটু ভুল আছে এই জায়গাটা, সবটা তোমার সাকুল্যর ভিতর পড়ে, এইটা হবে, ঠিক আছে? সবটা সাকুল্যের ভিতর পড়বে তোমার। তারপরে দেখো, ওই যে ওই আমাদের গা, তাহলে এই যে সামীপ্যবাচক, সামীপ্যবাচক কি সুনির্দিষ্ট বোঝাচ্ছে, সুনির্দিষ্ট কোনো বিষয়ের কি পরিবর্তে কিংবা দূরত্বের কোনো দিককে বোঝানো হচ্ছে। এই গাটা আমাদের, এই জিনিসটা আমাদের, এরা আমাদের সাথে আছে, ইহারা কেন এখানে এসেছে, উনি আবার কে, এরকম করে আমরা বলি না কথাগুলো। তো এই যে এই ক্ষেত্রে এইভাবে আমরা ব্যবহার করে থাকি, সামীপ্যবাচক এরা ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, তারপর দেখো প্রশ্নবাচক যেগুলো আমরা ব্যবহার করে থাকি, প্রশ্নবাচক আমরা কি ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা যেগুলো করে থাকি, ইন্টারোগেটিভ প্রোনাউন যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি ওইগুলোই। তো দেখো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে প্রশ্নগুলো আমরা করে থাকি। হ্যাঁ, তো ওখানে কে, ওখানে কে, তাহলে এই যে কে এর নিচে একটা দাগ দিয়ে দেবে, দিয়ে বলবে কি এটা কিসের আওতায় পড়তেছে, এটা কি সর্বনাম নাকি আমাদের বিশেষ্য নাকি বিশেষণ। তাহলে ওখানে কে, তো ওখানে কে এইরকম জিনিসটা আসবে। তবে কারা, এই যে কারা দেশে সর্বনাশ করতে চায়, তো যে কারা, এই যে কারা দেশে সর্বনাশ করতে চায়, তাহলে এই কারার নিচে ডাক দিয়ে বলবে এটা কি সের অংশ, এটা সর্বনামের অংশ তখন। তবে টাকাটা কার কাছে দিয়েছো, তো এখানে কারোর পরিবর্তে আসে, সর্বনাম জিনিসটা কি মূলত নাউনের পরিবর্তে আসে না। তো নাউন তো অবশ্যই আমাদের সাবজেক্টের অবজেক্ট হিসেবে, অবজেক্ট এবং নাউন আমাদের কি হয়ে থাকে একটা পুরো সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে। এবং নাউন
নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয়, নাউন সবসময় একজন ব্যক্তি হতে পারে বা কতগুলো বস্তু হতে পারে, তাহলে ওর পরিবর্তে ব্যবহার হচ্ছে না যে কারা, কারা বলতে তো কোনো ব্যক্তির সমুদয়কে বোঝানো হচ্ছে, তাই না? টাকাটা কার কাছে দিয়েছে, অবশ্যই একজন ব্যক্তির হাতে দেওয়া হয়েছে বা একটা মহিলার হাতে দেওয়া হয়েছে, তাই না? তো ওখানে কে, অবশ্যই এখানে ছেলে বা মেয়ে একজন দাঁড়ায় রয়েছে, তার পরিবর্তে যে কে শব্দটা এখানে আমরা ব্যবহার করছি। ওকে, এভাবে কিন্তু ধরতে হবে সর্বনাম বিষয়টা, নাহলে অনেকে এটা অব্যয় ধরে ফেলে, নাহলে অনেকে আবার অনেক কিছু ধরে ফেলে। হ্যাঁ, তো অনেকে আবার অ্যাডজেক্টিভও ধরে ফেলে, মানে বিশেষণ ধরে ফেলে। তো ওটা কখন হবে ওটা আমরা সামনে দেখব। মূলত প্রশ্নবাচক বিশেষণও আমাদের আছে। তো এখন প্রশ্নবাচকের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দিই যে কি এবং কয়ের দীর্ঘিকার এই দুটার ভিতরে তফাৎ কি। মানে এই যে রস্বীকারের যে কিটা আছে, রস্বীকারের কিটা তোমার যখন সংক্ষিপ্ত কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে, যে তুমি কাছে ভালো আছো, হ্যাঁ আমি ভালো আছি, তোমার কি অবস্থা, এই তো ভাই ভালো আছি। তো এইরকম যখন শব্দ কথা বলবো তখন আমরা রস্বীকারে কি বলবো, যখন দীর্ঘকারে কি বলবো, যে আহ, তখন আমাদের এবং দীর্ঘকারের কি দ্বারা যখন আমরা প্রশ্ন করবো এবং যখন আমাদের উত্তরটা অনেক দীর্ঘ হবে সেই ক্ষেত্রে, তো তখন আমরা কি দীর্ঘিকারে লিখবো, ঠিক আছে? তখন এই দীর্ঘিকারে কি ব্যবহার করবো, আহ, কি হলো তাদের, তারা এরকম কেন করছে, আমরা সাপোজ বললাম কি যে কি হলো ছাত্রদের, তারা এত বিক্ষোভে কেন নেমেছে, তো তখন আমরা এই জিনিসটা ব্যাখ্যা করা লাগবে না যে অমুক জায়গায় এই সমস্যাটা হয়েছে, ফুটবল টুর্নামেন্টে যায় দেখা গেছে যে আইন বিভাগ এবং মার্কেটিং বিভাগের ভিতর জবরদস্ত একটা লড়াই লেগেছে, তো আমাদের পুরো জিনিসটা ব্যাখ্যা করা লাগবে, তাই না? তো এর জন্য আমাদের কি রস্বীকারের কি এবং দীর্ঘিকারের কি, এটাই হলো তফাৎ দুজার ভিতরে, বুঝাইতে পারছি? দেখো তো। জি ভাইয়া, তারপর দেখো বুঝছি। অনির্দিষ্ট, অনির্দিষ্টটা বাচক মানে নির্দিষ্ট না, আমি যে কেউ হইতে পারে, যে কে, কোনো লোক, কোন লোক এখানে এসেছিল, কেহ কি কথা বলেছে এখানে, তারপর কেউ কি চেনো উনি কে, তবে কিছু জিনিস, এর কিছু অংশ আমার কাছে নাই বা এর কিছু অংশই আমার কাছে আছে, এই কলমটার কিছু অংশই আমার কাছে আছে, এই বইটার কিছু অংশই আমার কাছে আছে, আমি নির্দিষ্ট করে বলতে পারতাছি না আসলে জিনিসটা কি হবে, তাই না? এরকম যখন আমরা শব্দ দেখবো বাংলার ভিতরে, ওইগুলো অনির্দিষ্ট বাচকের ভিতরে ফেলবো। যেমন কেউ কোথাও আছে বলে মনে হচ্ছে না, তাহলে কেউ নিচে ডাক দিয়ে বললে এটা কোন সর্বনামের অংশ, তখন হবে আমাদের অনির্দিষ্ট বাচক সর্বনাম। তারপরে কেউ কেউ ঘটনাটা কি জানবে, তাহলে কেউ কেউ, আমি তো জানি না কে কে জানবে। তো এরকম অনির্দিষ্টবাচক শব্দ আমরা ব্যবহার করে থাকবো যখনই, তখন ওটা অনির্দিষ্ট জ্ঞাপক সর্বনামের ভিতর পড়বে আমাদের। তারপর দেখো সংযোগ জ্ঞাপক, সংযোগ জ্ঞাপক কোনটা, সেটা হলে আমরা কানেকশন ব্যবহার করি, কনজাংশন, ঠিক আছে? কনজাংশন যেগুলো আমরা ব্যবহার করে থাকি মূলত আমাদের ইসেতে আমরা পাইছিলাম হলো রিলেটিভ প্রোনাউন পাইছিলাম, মনে আছে? রিলেটিভ প্রোনাউন, তাহলে এই জায়গাটা রিলেটিভ অনেকগুলো ব্যবহার হয়ে থাকে, যে যিনি, যারা, ঠিক আছে? যেগুলো আমরা হু হিসেবে ব্যবহার করেছিলাম, যাহারা, দ্য পার্সন হু ইউ মিট টুডে ইজ মাই ইয়াঙ্গার সিস্টার বা ইয়াঙ্গার ব্রাদার, আমরা এরকম করে রিলেটিভ প্রোনাউনের ভিতরে বলি না? তো তো ওই জিনিসটা তখন আমাদেরকে একটু সংযোগ করে থাকে, রিলেটিভ প্রোনাউনটা যখন ইংরেজিতে দেখবা যে ওটা তোমাদের কি করে থাকে, একটা সাবঅর্ডিনেট করে এবং কোঅর্ডিনেট ক্লোজকে কি যুক্ত করে থাকে, তাই না? তো এটাই অনেকটা রিলেটিভ প্রোনাউনের মতোই কাজ করে বাংলার ভিতরে সংযোগ জ্ঞাপক, কিন্তু আমি বলবো কি এটা তুমি যোজকের সাথে যদি নিয়ে পড়ো তাহলে আরও ইজি হয়, যোজক যেটাকে কাজ করে থাকে। তো সংযোগ জ্ঞাপক জিনিসটা কি আমাদের এক হিসেবে রিলেটিভ প্রোনাউন যেটা আমরা পড়ছিলাম ওইটা। হ্যাঁ, তো দেখো যে, যিনি, যারা, যাহারা, যে, যিনি, যারা, যাহারা, তো বাংলার আমি ইংরেজি দিয়ে জিনিসটা তোমাদের বোঝানোর চেষ্টা করি, তোমরা কি বুঝতে পারতেছো ইজিলি এই জিনিসগুলো? দেখো তো, নাহলে দেখা যায় কি যে জানা জিনিসও জি ধরা ভাইয়া, যায় না। বুঝতে পারতেছি। তো জানা তখন হয় কি যে এইগুলো তো আমরা সব জানি, ঠিক আছে? তথ্যগুলো এত বেশি মানে ইনফরমেটিভ, মানে এত বেশি জানা আমাদের যে আমরা জিনিসটাগুলো তখন একটা অর্ডারে রাখতে পারি না, যার কারণে যখন ইংলিশটার মধ্যে ঢুকানো হয় তখন জিনিসগুলো একটা অর্ডার মেনটেন করতে থাকে আস্তে আস্তে। তো এছাড়া তো আমরা এগুলো জানি, যে, যিনি, যাহারা, এগুলো আমরা জানি না, ইজিলিভাবে আমরা জানি, আর ইংলিশের থেকে আরও ভালো জানি, কিন্তু ওই অর্ডারটা মেনটেন করার জন্য, ওই ধারাবাহিকতা মেনটেন করার জন্য, যার কারণে যাতে আমাদের প্যাস না লাগে, এর জন্য আমি রিলেটিভ প্রোনাউন বা আরও ইংলিশটার মধ্যে ঢুকাইতেছি, বুঝছো? যদি কোথাও আটকে যাও অবশ্যই আমাকে বলবা। তবে দুইটি বাক্যের কি সংযোগ ঘটায় থাকে, দেখছো দুইটা বাক্যে, যেমন রিলেটিভ প্রোনাউনের ভিতরে আমাদের করে থাকে দুইটা বাক্য, এই যে স্টেশনে সে এসে দেখে যে, ঠিক আছে? স্টেশনে সে এসে দেখে যে, এই যে ট্রেনটা চলে গেছে, তাহলে স্টেশনে সে এসে দেখে, দেখি, এসে দেখি, ঠিক আছে? স্টেশনে সে এসে দেখে, এটা দেখে হবে, সে এসে দেখে যে ট্রেন চলে গেছে। তবে ব্যতিহার, দেখো ব্যতিহার বা ব্যতিহারিক, ব্যতিহারিক বা পারস্পরিক, এটা একটু মনে রাখবে, এটা থেকে প্রশ্ন ভালোই হয় কিন্তু। প্রথমে দিয়ে দিল কি যে নিচের কোনটি পারস্পরিক শব্দের উদাহরণ, বা আবার দিয়ে দিল নিচের কোনটি ব্যতিহারিক শব্দের উদাহরণ, অবশ্যই দুটো ভালো করে মনে রাখবা। তাই দেখো দুই পক্ষের সহযোগী বা কি সহযোগ বা পারস্পরিকতা নির্ভরতা বোঝালে তখন এটা ব্যতিহার বা কি পারস্পরিক সর্বনাম বোঝায়। যেমন যদি বলি আমি যদি আজকে ক্লাস না নিই তাহলে তোমরা আসবা না, তাহলে অবশ্যই আমার কি ক্লাস নেওয়া লাগবে না? হ্যাঁ, তো
তো এরকম জিনিসটা না, ওটা হলে তোমার সাপেক্ষর ক্ষেত্রে পড়ে, সরি, ওটা তোমার সাপেক্ষর ভিতর। ব্যতিহারিক বিষয়টা পারস্পরিক, মানে নিজের নিজের বোঝাবে। যেমন দেখো, আপনা আপনি কথা বলতেছে, তারপর নিজে নিজে সে কাজটা করে ফেললো, তারপর আপোষেই সে কাজটা করে ফেললো, মানে পরস্পরে, ঠিক আছে, মানে পরস্পরে, আপোষের শব্দটা হলে পরস্পরে, পরস্পরে মিলে তারা এই কাজটা করলো। তাহলে নিজেরা নিজেরা যে জিনিসটা আমরা বারবার যেটা ব্যবহার করি, যে আপনা কি আপনা আপনি কাজটা করলো, নিজে নিজে কাজটা করলো, মানে নিজে, যে জিনিসটা যখন দুইবার আমরা আসবে পাশাপাশি, তখন ওই জিনিসটা হয়ে যাবে আমাদের ব্যতিহার। যদি আমি শুধু বলতাম যে নিজে, এই শব্দটা কিসের উদাহরণ, তাহলে কি কোনটা হতো বলো তো? সে নিজে এই কাজটা করলো, আমি সাপোজ বললাম কি সে নিজে এই কাজটা করলো, তাহলে নিজের নিচে একটা দাগ দিয়ে দিলাম, তাহলে এটা কোন কিসের উদাহরণ হবে? আমার কথা বুঝতে পারতেছো? হ্যালো? বুঝছি ভাইয়া। তাহলে তাহলে নিজে, এই নিজে যে শব্দটা আছে, ঠিক আছে, আমি যেটা লেখলাম কেমন মতো, এটা তাহলে কিসের শব্দ উদাহরণ হবে? যে আমি বললাম কি আমি নিজে আজকে তোমাদের ক্লাস নিতেছি, তাহলে এই শব্দ এখানে নিজের নিচে একটা দাগ দিলাম, তাহলে এই নিজে শব্দটা আমাদের কোন সর্বনামের ভিতর পড়বে বলতে পারবা? তখন এটা কিন্তু আত্মবাচক সর্বনামের ভিতর পড়বে আমাদের। এই যে আমরা কেবল মতো বললাম না, এই যে আত্মবাচক সর্বনাম। এ- এইটা তো মনে আসে না বাংলায়। ইংরেজিতে মনে আসতেছে তাই তো, রিফ্লেক্সিভ প্রোনাউন। হ্যাঁ। ওই তো, এই জন্য পড়তে হবে। আমি আপাতত ধরাই দিতেছি তোমাদের যে কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন, কোনটা প্রপার প্রোনাউন, তারপর এটা দেখে দেখে বাংলায় পড়বা তোমরা, বুঝছো? আপাতত ধরাই দিতেছি তোমাদের, কারণ দেখা গেল বাংলাতেই ধরাই দিলাম, আচ্ছা, ঠিক আছে। মিনিং একই থাকলো, বাংলাতেই ধরাই দিলাম, কিন্তু তাও তোমরা বুঝলা না। আমি বুঝার সুবিধাতে আপাতত ধরাই দিতেছি তোমাদের, তারপর যখন পড়বারে নিজে নিজে পড়বা। তো এখন যদি আমি বললাম যে আমি নিজেই তোমাদের ক্লাসটা নিতেছি আজকে, তাহলে এই যে নিজেই যখন বললাম, হ্যাঁ, তখন এখানে নিজে শব্দটা একটা আছে, তখন ওটা আমাদের আত্মবাচক বা রিফ্লেক্সিভ প্রোনাউনে পড়বে। কিন্তু যখন আমি বলবো যে আমি নিজে নিজেই আজকে সব ক্লাস নিয়ে নিচ্ছি, আমি নিজে নিজে আজকে তোমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছি, এই যে নিজে নিজে বা আপনা আপনি বা তারা তারা তারাই এই কাজটা করে ফেললো, বা পরস্পরে মিলে এই কাজটা করছে, তো তখন এরকম শব্দ যখন আমরা ব্যবহার করব, তখন তখন ওটা হয়ে যাবে আমাদের ব্যতিহারিক কিন্তু, হ্যাঁ, মানে ডাবল আসবে এই ক্ষেত্রে আমাদের। যে জিনিসটা ব্যবহার করবো এটা আমাদের ডাবল হবে, এবং নিজেকে যখন বুঝাবে বা পরস্পরকে বুঝাবে, একে অপরকে যখন বুঝাবে ডাবল কোনো ওয়ার্ড দ্বারা, তখন ওটা আমাদের ব্যতিহারিকের ভিতরে পড়বে। জাস্ট এইটুকুই তফাৎ, বুঝতে পারছি? আর এটার ইংরেজিতে কোনো নাই। দেখো তো, একটু বুঝতে পারছো ব্যতিহারিক পারস্পরিকের ভিতর তফাৎ কি? ব্যতিহারিক বা পারস্পরিকের ভিতরে আত্মবাচকের সব যে সর্বনামটা আছে তার ভিতর তফাৎ কোথায়? বুঝছি, জি, এখানে হচ্ছে বুঝতে দুইবার পারছি। আসবে আর ওইখানে একটা হ্যাঁ আসবে। হ্যাঁ হ্যাঁ, এই তো, এই তো, সাবাস, এই তো। এখন অন্যান্য দিকে বাচক, এই যে অন্যান্য থেকে আমরা বুঝতে পারতেছি যে অন্যাদিবাচক, তাহলে অন্য, অপর, পর, তাই না, যেগুলো আমাদের আছে ওইগুলো আমাদের অন্যাদিবাচকের ভিতর পড়বে। হুম। তো অন্যের সমালোচনা করবে না, অন্যের সাথে কথা বলবে না, অন্যের দেওয়া খাবার খাবে না, অপরের প্রতি টান বেশি, তাই না? তো এরকম যখন আমরা কথা বলি, তো তখন ওইগুলো আমাদের কি হয়ে যায়? অন্য দিক বাচকের ভিতর হয়ে যায়। তা আমি সবই জানি, অন্য সমালোচনা করবে, তা আমি সবই জানি। তো এই যে এই রকম শব্দগুলো কি আমাদের অন্যান্য বাচকের ভিতর পড়ে। এখন দেখো যৌগিক সর্বনাম, যৌগিক কি লেগে বলে, যৌগিক হবে। আরে ভাই, এত ছোট ছোট ক্ষেত্রে এই যে প্রিন্ট মিস্টেকটা বিরক্ত লাগে। তো দেখো যৌগিক সর্বনামটা কি। এখন যৌগিক বিষয়টা কি আমাদের ইংরেজিতে আমরা কি কম্পাউন্ড বলে থাকি, তাই না? তো যৌগিক বিষয় সবসময় হয়ে থাকে কি দুইটা একত্রিত করে বানানো হয়, এটা একটু খেয়াল রাখবে যে দুইটা একত্রিত যখনই যে জিনিসে আসবে সেটাই যৌগিক। এর মানে আমাদের সর্বনামের ভিতরে যেহেতু যৌগিক বলছে, দ্যাটস মিন আমাদের এখানে দুইটা সর্বনাম থাকবে। হ্যাঁ, তো এই দেখো একাধিক শব্দ বা একত্রিত হয়ে একটি সর্বনাম যখন গঠন করে, একাধিক শব্দ একত্রিত হয়ে যখন একটা সর্বনাম গঠন করে, তখন তাকে যৌগিক বলবো বা অনিশ্চয়ের বাচক। তাহলে যৌগিক সর্বনামকে আমরা আরেকটা বলতে পারি ইনডিফিনাইট প্রোনাউনের মতোই হয়ে থাকে, ঠিক আছে, অনিশ্চয়ক বাচক, ইনডিফিনিট প্রোনাউন বলতে পারি। কিন্তু এটা যেহেতু দুইটা একসাথে আসতেছে, তাই এটা ইংরেজিতে এটা নাই, তাও আমি ইংরেজি বোঝার সব সুবিধাতে যদি বলি কম্পাউন্ড প্রোনাউন পড়বে। হ্যাঁ, আমরা কম্পাউন্ড নাউন পড়েছিলাম। কি বলতেছো? স্কিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন শুধু কি তুমি দেখতে পাচ্ছ না নাকি? আমি তো দেখতে পাই। হ্যাঁ, তাহলে মনে হয় একটু তোমার একটু নেটে একটু আনস্টেবল, একটু দেখো তো, নেটটা একটু ট্রাই করে দেখো, আবার নেটটা একটু রিফ্রেশ দিয়ে দেখতে হবে, তাহলে তোমার আশা করি বাকিটা দেখতে পারতেছো। তো দেখো এখন যৌগিক বিষয়টা যেটা আমরা বলতেছিলাম, তাই না? তো আমরা বাংলাতে এই ইংরেজিতে পড়ছিলাম হলো কম্পাউন্ড নাউন, মনে করে দেখো, কিন্তু ইংরেজিতে আমরা কম্পাউন্ড প্রোনাউন বলতে কিছু পড়ি নাই। তো এটা মনে রাখার সুবিধাতে তুমি কম্পাউন্ড প্রোনাউন হিসেবে মনে রাখতে পারো এটা, ঠিক আছে, কম্পাউন্ড প্রোনাউন এইভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা আসলে ইংরেজিতে কোনো এক্সিস্টেন্স নাই এটার, কিন্তু এটা মনে রাখার সুবিধাতে আমরা করতে পারি। তো এখন দেখো, এই দেখো অন্য কিছু, ঠিক আছে, অন্য কিছু বা অন্য কেউ,
অন্য কেউ তোমার সাথে নিশ্চয়ই ঘুরছে এখন, তবে আর কেউ, আর কেউ না জানুক আমি ঠিকই জানি বিষয়টা, কেউ না কেউ এই কাজটা করেছে, কেউ বা এখানে ছিল, তো যা কিছুই হোক আমি তাও তোমার সাথে আছি। তো এরকম শব্দ যখন আমরা ব্যবহার করবো, যে কোনো মুহূর্তে এখানে একটা বিপদ ঘটতে পারে, যে কোনো, তাহলে তো একটু খেয়াল করে দেখো, এই যে কেউ, এই যে অন্য কেউ, অন্য জিনিসটা আমাদের অন্যান্য বাচক সর্বনামের ভিতর পড়ছে, কিছুটা আমাদের কিসের কোন সর্বনামের ভিতরে, কিছুটা আমাদের অনির্দিষ্ট জ্ঞাপক সর্বনামের ভিতর পড়ছে। তাহলে দেখো দুইটা ভিন্নার্থক সর্বনাম মিলা একটা সর্বনাম আমাদের গঠন করছে, তাই না? তাহলে এই রকম সর্বনামকে আমরা যৌগিক সর্বনাম বলবো। তারপরে আরও কিছু, এই দেখো বা অন্য কেউ, এই যে অন্য কেউ, এই যে অনির্দিষ্টবাচক সর্বনাম, তাহলে আর কেউ, তাহলে এই যে অনির্দিষ্টবাচক সর্বনাম, এই যে কেউটা আমাদের অনির্দিষ্ট কি অনির্দিষ্টবাচক সর্বনাম, এবং আর জিনিসটা আমাদের আরেকটা সর্বনামের ভিতর পড়ছে, যার কারণে দেখো দুইটা মিলে আমাদের একটা সর্বনাম গঠন করতেছে। তো এগুলো ব্যবহারটা কীরকম হয় একটু দেখে নাও। এই যে কেই বা এখানে আছে, বা এখানে দেখতেছো কেই বা এই বৃষ্টিতে আসবে, সরি এখানে কেই বা দুইবার পড়ছে, তো কেই বা এই বৃষ্টিতে আসবে, ঠিক আছে, কেই বা এই বৃষ্টিতে আসবে, তাহলে কেই বা এখানে নিচে দাগ দিয়ে বলবে কি যেটা কোন সর্বনামের অংশ, এটা তখন আমাদের বলতে হবে যৌগিক সর্বনামের অংশ। তারপরে আর কেউ, ঠিক আছে, আচ্ছা এটা দুইবার করে পড়লো কি বিষয়গুলো দেখি তো, আর কোথায় কোথায় পড়ছে, আর কেউ যাবে, এইখানটা নিচে দাগ দেবে কি আর কেউ যাবে, তারপর কি আর কিছু চাই আপনার, তাহলে এই যে নিচে এরকম করে দাগ দেওয়া থাকবে, তারপর কি অন্য কিছু, আপনার যা আছে তাই দিলাম, অন্য কিছু চেয়েও না, আমার যা আছে, ঠিক আছে, আমার যা আছে তাই দিলাম, অন্য কিছু চেয়েও না। তারপরে দেখো কে, অন্য কেউ কিভাবে ব্যবহার হয়, এই কথা তুমি ছাড়া অন্য কেউ জানে না, তাহলে দেখছো অন্য কেউ, তাহলে অন্য কেউ অনন্য বাচক, এবং কেউটা আমাদের অনির্দিষ্ট বাচক। তবে কেউ না কেউ, একটু খেয়াল করো, কেউ না কেউ এখানে তিনটা আছে আমাদের সর্বনাম আছে কি তিনটা, তাহলে কেউ না কেউ, তাহলে কেউ না কেউ তো সংবাদ দিয়েছেই, না হলে সে আসবে কেন, তাহলে কেউ না কেউ, এই দেখো কিভাবে তিনটা, একের অধিক, আমরা বলছি এখানে দেখো একাধিক হইতে পারে, একত্রিত হবে, একাধিক একত্রিত হবে। তবে যে কেউ, তাহলে যে কেউ এই কাজটি করতে পারে, তো যে কেউ, এইভাবে তোমার নিচে দাগ দিয়ে বলবে যে এটা কোন নিচের কোনটি সঠিক, বা নিচের সর্বনামটা কোন সর্বনামের ভিতর পড়ছে, যে অনিশ্চয়ের বাচক বা আমাদের যৌগিক সর্বনাম। দেখো তো যৌগিক সর্বনামটা কি তোমরা বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি মোটামুটি। মোটামুটি কেন, মোটামুটি হবে কেন, পুরাটুকুই তো বুঝেছিলাম আমি। তারপরে দেখো সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ বিষয় বা প্রতিনির্দেশক বাচক সর্বনাম। তো সাপেক্ষ বিষয়টা কি, যেমন দেখো আমি যদি ক্লাস নিই তাহলে তোমরা আসবা, বা আমি যদি আজকে বাংলা ক্লাস নিই তাহলে তোমরা আসবা, তা এই যে আমি না আসলে তোমরা আসতেছ না, তাহলে একটা শর্ত দেওয়া হইতেছে, তাই না? আমি যদি আজকে তোমরা যদি গ্রুপ স্টাডি করো তাহলে আমি পড়তে বসবো, তো সে যদি আজকে খায় তাহলেই আমি খাবো, তাহলে এই যে একটা কি শর্ত দিয়ে দিতেছে না, যে তার আগে কাজটা করা লাগবে তারপরে আমি করবো, এছাড়া আমি করবো না, তাই না? তো এইরকমই যে আজকে আগে আমাকে খেলনাটা কিনে দাও তারপরেই আমি খাবো, আজকে আগে আমাকে টিভি দেখতে দাও তারপরেই আমি এই কাজটা করে দেবো। তো এই যে শর্ত দিতেছে, এইরকম বাচক যে যখন আমরা প্রোনাউন ব্যবহার করতেছি, সর্বনামগুলো ব্যবহার করতেছি, ওইগুলো আমাদের কি সাপেক্ষ বা প্রতিনির্দেশক হইতেছে, তো একটা আরেকটাকে নির্দেশ করতেছে কাজ করার জন্য। এটা পারস্পরিক শর্ত বা কি সম্পর্কযুক্ত একাধিক সর্বনাম পদকে একত্রিত ব্যবহার করে দুটি ব্যাকরণ সঙ্গত সাধন করলে তাকে কি সাপেক্ষ বাচক সর্বনাম বলা হয়ে থাকে। হ্যাঁ, দেখো এগুলো ব্যবহার করে, যেমন যত তত, তো যত চাও তত লও, ঠিক আছে, না চাইলে তো এর মানে নেওয়া হবে না, যত চেষ্টা করবে ততই সাফল্য হবে, এর মানে চেষ্টা যদি না করে এর মানে সফল হবে না, তাহলে একটা আরেকটার প্রতিনিধিত্ব, যত গর্জে তত বর্ষে না, এর মানে যদি যত না গর্জে ততটা বসবেও না, বর্জে না আর কি। তবে যত বড় মুখ না তত বড় কথা, তো যত তত কিভাবে ব্যবহার হচ্ছে, তবে যেমন তেমন, যেমন কর্ম তেমন ফল, এর মানে ফলটা তেমন হবে না যদি সেই রকম কর্ম না হয় আমাদের। তবে যার তার, তবে জোর যার মুল্লুক তার, এই দেখো জোর যার মুল্লুক তার, এইভাবে ব্যবহার হচ্ছে। তবে যেই কথা সেই কাজ, ঠিক আছে, কথাটা তো না হলে তাহলে কাজ হতো না, তাহলে তাহলে যে আগে আসবে সে আগে পাবে, যে আগে আসবে সে আগে পাবে। দেখো তো সাপেক্ষ সর্বনামটা ব্যবহার কিভাবে হয়ে থাকে, বুঝবা কিভাবে, আইডেন্টিফাই করবা কিভাবে, এবং কি কি হয়ে থাকে, এগুলো কি বুঝতে পারছো তোমরা? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সর্বনাম থেকে যদি কোশ্চেন হয় সাপেক্ষ থেকে একটা পাবা তোমরা অবশ্যই। জি ভাই এটা বুঝছি ভালো মতো। আগেরটা বোঝো নাই ভালো মতো, তাই তো? আগেরটা কোথায় হ্যাঁ, বোঝো নাই, কোথায় বোঝো নাই আগেরটা বলো। কোনোটাই বুঝি নাই। আচ্ছা, তো তো এটা কি তোমার একার সমস্যা নাকি সবারই সমস্যা এটা? বাকিরা বুঝছো? হারুন রশিদ, আচ্ছা
তো দেখো, তাও আমি একবার, যে তুমি বোঝো না, আমি আরেকবার রিপিট করি জিনিসটাকে ছোট্টভাবে, যে কম্পাউন্ড নাউন বা আমরা ইংরেজিতে পড়ছিলাম বলে কম্পাউন্ড নাউন পড়ছিলাম, কিন্তু বাংলাতে কম্পাউন্ড নাউন বা প্রোনাউন বলতে তেমন কিছুই নাই। হ্যাঁ, তো আমরা মনে রাখার সুবিধাতে জাস্ট ব্যবহার করব। একটু খেয়াল করো যে যৌগিক, যৌগিক সর্বনামটা কি? যৌগিক সর্বনাম আমাদের অনির্দিষ্টতা বাচক সর্বনাম। হ্যাঁ, কি বলো? বুঝতেছি না। আমার স্ক্রিন দেখতে পাচ্ছিলাম না তো, তাই এটা বুঝতে পারি নাই। এখন দেখতে পাচ্ছ তুমি? এখন পাচ্ছি স্যার। ওকে ওকে ওকে, দেখো তাহলে আমি আবার রিপিট করি, যেটা অনেকেরই বুঝতে পারেনি। দেখো, যৌগিক সর্বনাম যেটা, তো যৌগিক বিষয়টা কি আগে এটা বলো। যৌগিক মানে তোমার যখন দুইটা জিনিস একত্রিত হবে, হ্যাঁ, আমাদের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে মূলত এই এই সংজ্ঞাটা, যে দুইটা জিনিস একত্রিত হয়ে যখন একটার ন্যায় কাজ করবে, এক এক হয়ে কাজ করবে, ওইটাই আমরা যৌগিক হিসেবে ধরবো। ইংরেজিতে আমরা যেমন কম্পাউন্ড নাউন দেখছি না, কম্পাউন্ড নাউন বা কম্পাউন্ড সেন্টেন্স দেখছি, তাই না? কম্পাউন্ড সেন্টেন্সে কি হয়েছিল, যে দুইটা কোঅর্ডিনেটেড ক্লোজ একটা কনজাংশনের কারণে যুক্ত হয়ে পুরো একটা সেন্টেন্স গঠন করতেছিল, তাই না? যেমন অ্যান্ড, অর, বাট, এগুলোর ক্ষেত্রে। তো ইংরেজির ক্ষেত্রেও এই জিনিসটা যৌগিকের ভিতর পড়বে তখন আমাদের। ইংরেজির ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে জিনিসটা যৌগিকের ভিতর পড়বে, যে দুইটা একাধিক, এক বা একাধিক শব্দ আমাদের একত্রিত হবে, ঠিক আছে? এক বা একাধিক শব্দ আমাদের একত্রিত হবে এবং কি একটা সর্বনামের মতো কাজ করবে সেই সময়। যেমন বাংলার ক্ষেত্রে আমরা দেখছিলাম কি হেডমাস্টার, সরি ইংরেজির ক্ষেত্রে হেডমাস্টার, HEAD, হেড, MASTER, তাই না? তাহলে মাস্টার একটা নাউন, আমাদের হেড একটা নাউন, তাহলে দুইটা যুক্ত হয়ে কি একটা নাউন গঠন করছে আমাদের, তাই না? একটা নাউন গঠন করছে, যেটাকে আমরা ইংরেজিতে বলছিলাম কমন নাউন, কি কি কম্পাউন্ড নাউন, নাউন অফ কম্পাউন্ড, বাট কম্পাউন্ড নাউন বলছিলাম আমরা। মনে আছে জিনিসটা? কম্পাউন্ড নাউনের ভিতর ফেলছিলাম। তো আমাদের ইংরেজিতে কম্পাউন্ড প্রোনাউন বলতে কিছু ছিল না, আমরা কম্পাউন্ড প্রোনাউন বলতে কিছু পড়ি নাই, ঠিক আছে? কম্পাউন্ড প্রোনাউন পড়ি না। তো তোমার মনে রাখার সুবিধার্থে, যে নিয়ম যেহেতু একই, তো তোমরা যৌগিক সর্বনাম বা অনিশ্চয়বাচক সর্বনামকে কম্পাউন্ড প্রোনাউনের সাথে এরকম তুলনা করে বা কম্পাউন্ড নাউনের সাথে মনে রাখার সুবিধার্থে পড়তে পারো, বুঝতে পারছো? যাতে তোমাদের জিনিসটা মনে থাকে বেশি এবং তোমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারো। এখন দেখো, মানে আমাদের যৌগিক সর্বনামটা গঠন কিভাবে হয়ে থাকে। দেখো, অন্য কেউ বা অন্য কিছু, হ্যাঁ, এই যে অন্য কেউ, অন্য কিছু, তো এই দেখো, অন্য জিনিসটা আমাদের কোন সর্বনামের ভিতর ছিল? অন্য জিনিসটা আমাদের অনন্য বাচক সর্বনামের অংশ ছিল, এবং কেউ জিনিসটা আমাদের অনির্দিষ্ট বাচক সর্বনামের অংশ ছিল, তাই না? তো দুইটা মিলে একটা সর্বনাম গঠন হয়েছে সেক্ষেত্রে। তাহলে এইরকম সর্বনামকে আমরা বলবো কি? যৌগিক সর্বনাম। তবে আর কিছু, এরকমই আর কেউ, তবে কেউ না, তবে কেউ বা হবে। মানে একটা বাক্যে হচ্ছে দুইটা সর্বনাম থাকবে হ্যাঁ হ্যাঁ এমন? হ্যাঁ, তখন তখন এই দুইটা মিলে একটা শব্দ গঠন করতেছে, এই দুইটা মিলে একটা আচ্ছা, শব্দ ঠিক গঠন আছে, এবার করতেছে। বুঝছি। হ্যাঁ, এই দুটো মিলে একটা শব্দ গঠন করতেছে। তো একটু উদাহরণ দেখো, যে কেই বা এই বৃষ্টিতে আসবে, ঠিক আছে? যে কেই বার এখানটাতে খেয়াল করো, তাহলে এইখানটা তোমার দাগ দিয়ে বলবে কি নিচের কোনটি তোমার এটা কোন সর্বনামের অংশ? তখন তোমার অনিশ্চয়বাচক সর্বনাম নাকি যৌগিক সর্বনাম? তখন তোমার বলতে হবে যে এটা কি অনিশ্চয়বাচক সর্বনামের অংশ বা যৌগিক সর্বনামের অংশ। তো এই বৃষ্টিতে কেই বা আসবে, আমরা বলি না, কেই বা আমাদের কথা শুনবে, বা আর আর কেউ না হোক সে ঠিকই আসবে, এরকম করে আমরা কথা কিন্তু অনেক সময় বলে থাকি। তাহলে এই যে আর কেউ বিষয়টা দেখো, আর কেউ যাবে, তাহলে এইখানটায় আমাদের কি হবে? এটুকু আমাদের যৌগিক সর্বনামের অংশ। তবে আর কিছু লাগবে তোমার, তো আর কিছু চাই আপনার, তো এইটুকু অংশ আমাদের কি? যৌগিক সর্বনামের অংশ। দেখো তো, বুঝতে পারছো কিভাবে যৌগিক সর্বনাম গঠন হইতেছে আর জি এটার ভাই, ব্যবহার এখন কিভাবে হচ্ছে? আচ্ছা, যার এই যে স্ক্রিনে সমস্যা ছিল, সে কি বুঝতে পারছো? জি ভাই, এবার ভালো মতো বুঝছি। ওকে, থ্যাংক ইউ। তো চলো এখন আমরা আগাই। তো আমাদের সাপেক্ষ সর্বনামটা, আচ্ছা, আমাদের আর বেশি সময় নেই, 15 মিনিট পর আবার এটা ডিসমিস হয়ে যাবে, আমি নতুন ক্লাস দেবো না, সমস্যা নেই। তো আমাদের সাপেক্ষবাচক সর্বনামটা শেষ, এখন দেখি বিশেষণের দিকে যাই। বিশেষণ মানে কি? আমাদের অ্যাডজেক্টিভ। তো এখন আমরা বাংলাতে, ইংরেজিতে যেরকম অ্যাডজেক্টিভ পড়ছিলাম, এটা তার থেকে সম্পূর্ণ রকমের ডিফারেন্ট, ঠিক আছে? মনে করো 70% ডিফারেন্ট আছে আমাদের এখানে বাংলার ক্ষেত্রে। তো এই বিশেষণের ভিতরে আমরা একবারে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব পড়ছিলাম, মনে আছে? অ্যাডভার্ব যেটা আমাদের ক্রিয়াকে বিশেষণ করে, বিশেষায়িত করে থাকে, তো ওইটাও এখানে পাবো আমরা। তো একটু জাস্ট বলে দিলাম যে আলাদা, ইংরেজি থেকে অনেক অংশে আলাদা এটা। তো বিশেষণের মূল নিয়মটা আমাদের সেমই থাকবে, যে যে পদটা মূলত কি বিশেষ্য, মানে নাউন, সর্বনাম মানে প্রোনাউন, এবং ক্রিয়াপদের দেখছো, ক্রিয়াপদেরও বলতেছে মধ্যে, ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে মূলত বিশেষণ বলে। তাই এমনিতে যদি আমরা বলি যে ক্রিয়াপদকে যে প্রভাবিত করে, যে ক্রিয়াপদে যে দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে থাকে, তাকে আমরা ইংরেজিতে বলে থাকি অ্যাডভার্ব, কিন্তু বলে থাকি ইংরেজিতে আমরা কি বলে থাকি? অ্যাডভার্ব বলে থাকি তাকে, তাই না?
সে ভার্বকেই মডিফাই করে। কিন্তু বাংলায় অ্যাডভার্ব বলতে কিছু নাই, বাংলায় আমাদের ক্রিয়া বিশেষণ আছে, আমরা এটা সামনে দেখব। হ্যাঁ, বাংলায় ক্রিয়ারই একটা রূপ আছে, বিশেষণ আছে, ক্রিয়া বিশেষণ। তো যেমন দেখো করিম, হ্যাঁ করিম ভালো ফুটবল খেলে, তাহলে এই যে খেলে, ফুটবল খেলে, খেলেটা আমাদের ক্রিয়া, কি খেলে, ফুটবল খেলে, এটা আমাদের বিশেষণ মানে নাউন। তাহলে নাউনকে যে মডিফাই করবে সেইটা আমাদের অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, যে ভালো ফুটবল খেলে, তাহলে এটা আমাদের কি বিশেষণ বা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো তার প্রকারভেদ দেখো এখন, যে বিশেষণের কয়টা প্রকারভেদ হয়ে থাকে, মূলত প্রকারভেদ হয়ে থাকে কি দুইটা হয়ে থাকে, একটা হলো নামবাচক বিশেষ্য, আরেকটা হয়ে থাকে তোমার ভাববাচক বিশেষ্য। ঠিক আছে, নামবাচক বিশেষ্য যেটা আমরা সচরাচর ব্যবহার করি, সে একটা ভালো মেয়ে, তার হাতে একটা সোনালী কালারের ঘড়ি আছে, আকাশটা আজকে দেখতে অনেক নীল, তো যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি ওইগুলো আমাদের নামবাচক বিশেষ্য। দেখো ওইগুলো সচরাচর কীরকম ভাবে ব্যবহার হয়ে থাকে একটু দেখো, যে বিশেষণ পদগুলো কোনো বিশেষ্যের, ঠিক আছে, যেটা আমাদের মূল কাজ, বিশেষ্যের বা সর্বনামের, ঠিক আছে, যেটা আমাদের কোর কাজ আমাদের একটা বিশেষণের, তো কি পদকে বিশেষিত করে থাকে তাকে মূলত কি বিশেষণ বলা হয়ে থাকে আমাদের। যেমন দেখো সর্বনামের বিশেষণ কীরকম হয়ে থাকে, সে রূপবান, তাহলে এই যে আমি যদি এখন বলি যে রহিম রূপবান, তাহলে রহিমের পরিবর্তে আমরা সে ব্যবহার করলাম না, তাহলে এইটাই আর কি। তো যেহেতু এখানে আমাদের সর্বনামকে আমাদের প্রকাশ করতেছে, তো এই জন্য এটা সর্বনামবাচক বিশেষণ, সে রূপবান ও গুণবান। ওকে, তারপর দেখো বিশেষণের বিশেষণ। তো তোমাদের প্রশ্ন কীরকম হবে আমি বলি, প্রশ্নের এই যে সের নিচে দাগ দিয়ে দেবে, সের নিচে দাগ দিয়ে বলবে কি নিচের কোনটি সর্বনামের অংশ, ঠিক আছে, এইভাবে বলবে না যে এটা সর্বনামের অংশ কিনা, তখন বলবে কি এটা কি বিশেষণের মানে মানে এটা বিশেষণের কোনটির অংশ, এরকম থাকবে, নিচে দাগ দিয়ে বলবে কি এটা বিশেষণের কোন অংশের ভিতর পড়তেছে, এটা কি সর্বনামের বিশেষণের ভিতর পড়তেছে নাকি বিশেষ্যের বিশেষণের ভিতর পড়তেছে, তখন এটা বাইর করতে হবে তোমার বিশেষ ক্ষেত্রে। তো পাশে যেটা আছে এটাও তোমার ভালো করে দেখতে হবে। দেখো তো বুঝাইতে পারছি প্রশ্নটা কীরকম হবে। জি ভাই এবার বুঝছি। তোমাকে জাস্ট বলবে না যে এটা বিশেষণ কিনা, তোমাকে বলবে এটা কোন বিশেষণের বিশেষণ, এটা কি সর্বনামের বিশেষণ, যেহেতু এখানে আমার রহিমের বদলে সে ব্যবহার করছে, তাহলে এর মানে কি সর্বনামের যেহেতু প্রভাবিত করতে হয়, তাহলে সর্বনামবাচক বিশেষণ। এখন যদি আমার নাউনকে প্রভাবিত করে থাকে তাহলে নাউনবাচক বিশেষণ, মানে কি এই যে বিশেষ্যের বিশেষণ আমাদের। এটাকে একটু খেয়াল করো, যে সুস্থ সবল দেহ কে কে না ভালোবাসে, তাহলে দেহটা কি আমাদের, দেহটা আমাদের নাউন বা কি বিশেষ্য, তাহলে এই যে কেমন দেহ দরকার, আমাদের সুস্থ সবল দেহ দরকার, তাই না। তাহলে এই এখন যেহেতু সে কি নাউনকে প্রভাবিত করতেছে, তাহলে এখন আমাদের এটা হবে বিশেষ্যের বিশেষণ। ক্লিয়ার। এখন একটা জিনিস, একটা চিট কোড শিখাই দিই তোমাদের, এটা আমি ইংরেজিতেও শিখাইছিলাম, বাংলাতেও একটু দেখাই দিই, যে আগে সর্বনাম বাইর করার ক্ষেত্রে, ঠিক আছে, আমাদের কোনটা বিশেষণ এটা বাইর করার ক্ষেত্রে, তো আমাদের আগে নাউন বাইর করতে হবে, আমাদের অ্যাডজেক্টিভ বাইর করার আগে আমাদের একটা নাউন বাইর করতে হবে, যে কিনা আমাদের মডিফাই করতেছে। তো নাউন কীভাবে আগে বাইর করবা, নাউনটা বাইর করার ক্ষেত্রে আমরা বলছিলাম কি, যে একটা সেন্টেন্সে সাবজেক্ট অথবা অবজেক্টে সবসময় আমাদের কি কর্তা বসে থাকে, কর্তা অথবা সাবজেক্ট বসে থাকে, সাবজেক্ট বসে থাকে, এবং সে কর্তাকে খুঁজে বাইর করে, প্রথমত খুঁজে বাইর করতে হবে। হ্যাঁ, কীভাবে খুঁজে বাইর করবা, তার ভার্বকে প্রশ্ন করতে হবে আগে, যে কে এই কাজটা করেছে, কে বা কাকে দ্বারা, কাকে, তো কে বা কাকে বলি তখন আমরা কি অবজেক্ট খুঁজে পাবো, হ্যাঁ, যেটা আমাদের নাউন অথবা প্রোনাউন হিসেবে থাকবে। সরি, এখানে আগে দেখি যে নাউন অথবা প্রোনাউন হিসেবে থাকবে সে আমাদের, এরকম লেখা উঠতেছে কেন, আবার এদিক দেখো, এই যে নাউন অথবা প্রোনাউন আকারে থাকবে সে আমাদের অবজেক্টটা। হ্যাঁ, তো তখন আমরা বুঝতে পারবো যে এটা কি আমাদের, তখন আগে নাউন বা প্রোনাউন আমরা খুঁজে বের করলাম, এখন নাউন বা প্রোনাউনকে খুঁজে বের করার পর তাকে আমরা কি দ্বারা প্রশ্ন করব, তাকে আমরা প্রশ্ন করবো হলো তোমার কেমন, ঠিক আছে, কেমন দ্বারা প্রশ্ন করব, কেমন ছিল সে, বা কিসের দ্বারা প্রশ্ন করব, ঠিক আছে, কিসের বা কেমন এরকম প্রশ্ন করব। তো প্রথম কাজ কি, ভার্বকে খুঁজে বের করতে হবে, ভার্বকে খুঁজে বের করার মাধ্যমে কে বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, তারপর আমরা কি অবজেক্ট খুঁজে বের করব, কে বা কাকে বা কি দ্বারা প্রশ্ন করতে হবে, ঠিক আছে, কি বা কারা। ভাই আমি তো ভার্ব টার্বই বুঝি না বাংলার, যে কোনটা ভার্ব আছে। ঠিক আছে, দাঁড়াও তাহলে একটা ব্যবস্থা করি, আবার নতুন থেকে তোমার বোঝাই এগুলো। তাহলে একটু অপেক্ষা করো। মানে আগে এটা বাইর করতে হবে, কারণ পদের ভিতরে এটা অনেক সমস্যা করবো তোমার। নিচে একটা দাগ দিয়ে বলবে কি এটা কি বিশেষ্য নাকি বিশেষণ, তো তুমি এটা তখন বুঝতে পারবা যখন তুমি আগে জিনিসটাকে
মডিফাই করতেছে কে কাকে, তো এটা কিভাবে বুঝতে পারবা? যখন আগে দেখতে পারবা যে তার অবস্থাটা কোথায় আছে, তাই না? এখন আমি যদি তোমার পিছনে থাকি, আমি তোমার যদি পিছনে থেকে যদি তোমার মাথার উপর একটা, মানে সাপোজ আমার বন্ধু আমার সামনে দাঁড়ায় রয়েছে, আমি ওর পিছন থেকে মাথায় একটা থাপড় মারলাম, তাহলে এখন যদি এখন যদি ও আমার অবস্থানই না বুঝতে পারে, তাহলে কিভাবে বুঝবে যে কোথা থেকে মাইরটা পড়লো ওর, তাই না? আমি সাপোজ সামনে হ্যাঁ রয়েছি, আমিও সাপোজ সামনে রয়েছে, কিন্তু মাথার উপর মাথার পিছনে ঠাস করে একটা থাপড় মারলাম, তো ও মনে করবে আমি পিছনে আছি, কিন্তু আমি তো আসলে আসলে সামনে। তো ও যাতে আমার অবস্থাটা আগে বুঝতে পারে যে আমি আসলে কোথায় থেকে ওর হিটটা করতেছি, তাই না? তো এইটা আগে বুঝতে হবে হ্যাঁ আমার। তো এখন তারপরে বুঝতে হবে যে তারও আগে বুঝতে হবে যে কে ওকে হিট করতেছে, হ্যাঁ। মারার আগে বুঝতে হবে কে, ওইটা কি ওর বান্ধবী হিট করতেছে নাকি ওর বন্ধু হিট করতেছে, তাহলে ও ওইভাবে অ্যাক্ট করবে। দেখা দেখা গেল কি আমি হিট করতেছি, ওর বন্ধু হিট করতেছে, তখন ও একটু হয়তো অ্যাগ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে বা অ্যাগ্রেসিভ ভাবে অ্যাক্ট করতে পারে, কিন্তু ওর বান্ধবী যখন ওকে হিট করবে তখন কিন্তু অ্যাগ্রেসিভ ল্যাঙ্গুয়েজ বা অ্যাগ্রেসিভ বিহেভিয়ারও ইউজ করতে পারবে না ওই 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 রকম স্থানে, তাই না? তো আগে দেখতে হবে যে কে ওকে হিট করতেছে, এবং তারপরে দেখতে হবে কোথা থেকে কিভাবে হিট করতেছে। তো বাংলার ইসের করার মানে আমাদের যখন আমরা এরকম বাইর করি একটা ওয়ার্ড বাইর করতে গেলে, ঠিক আছে, যে নিচে দাগ দিয়ে দিল যে সুস্থ সবল দেহ কে না চায়, তো তখন আগে বুঝতে হবে যে সুস্থ সবলের নিচে তো দাগ দেছে, তো এখন ওই সুস্থ সবলটা মূলত কাকে মডিফাই করতেছে, ঠিক আছে, এবং যাকে মডিফাই করতেছে তার অবস্থাটা কোথায়। দাঁড়া আমি আরেকটু স্পেসিফাই করে দিই, আমার এই জায়গাটা একটু ল্যাগ দিয়ে দিছে, যার কারণে আমি মানে ক্র্যাশ না করে আমার পাওয়ার পয়েন্ট, মানে একটু বেশি কাজ করতেছে তো পাওয়ার পয়েন্টে, এটা কিছুই দেখা যাচ্ছে না, কোনো কথা হইলো, আমার পাওয়ার পয়েন্ট ব্ল্যাঙ্ক হয়ে গেছে একদম। এক সেকেন্ড। ও শিট, কানে ব্যথা হয়ে গেছে আমার। আচ্ছা দেখো তো, আমি এখানটা একটা স্ক্রিন শেয়ার দিছি, দেখতে পাচ্ছ এটা? সবাই কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? দেখো তো, আমাকে একটু রেসপন্স করো। দেখছি। ওকে ওকে, থ্যাংক ইউ। তো একটু খেয়াল করে, যে আমরা বললাম কি সুস্থ সবল দেহ কে না ভালোবাসে, এখন এখানে নিচে দিয়ে দিল দাগ, এখন আমি বুঝতেছি না যে এটা কি চাইতেছে। নিচে এখানে বললো এটা কি আমাদের বিশেষ্য, হ্যাঁ, নাকি বিশেষণ, নাকি অব্যয়, নাকি সর্বনাম? এখন কোনটা হবে বলো? তা বুঝবো কিভাবে জিনিসটা? হ্যাঁ, যে কোনো কিছু হইতে পারে। ওকে, এটা 3 হবে, এটা 4 হবে, হ্যাঁ, তাহলে বুঝবো কিভাবে? তো এখন নিচে যেটাতে দাগ দিয়ে থাকুক, হ্যাঁ, আগে আমাদের বুঝতে হবে যে এইটার অবস্থা কি, এটা কাকে মডিফাই করতেছে। তো এর জন্য আমাকে আগে ভার্ব খুঁজে বাইর করতে হবে। আমি বললাম কি ভার্ব যদি ধরতে পারো একটা সেন্টেন্সের 80 to 90% তুমি বাইর করতে পারবে, হ্যাঁ, মানে ক্রিয়া বাইর করতে হবে। তাহলে ক্রিয়াটা কি এখানে? তো সুস্থ সবল দেহ কে না ভালোবাসে, তাহলে ভালোবাসাটা এখানে ক্রিয়া বুঝাইতেছে আমাদের, হ্যাঁ, কারণ ভালোবাসা একটা ক্রিয়ার ভিতরে পড়তেছে। তো এইভাবে চোখে চোখে কিন্তু ক্রিয়াটা বাইর করা শিখতে হবে তোমাদের। বেশি বেশি যত কোশ্চেন সলভ করবা তত এই জড়তাটা কাটবে তোমাদের, বুঝতে পারছি? তো আগে ভার্ব বাইর করতে হবে, ঠিক আছে, ভার্ব বাইর করে ফেললাম আমাদের, মানে ক্রিয়া বাইর করে ফেললাম, ঠিক আছে, ক্রিয়া বাইর করে ফেললাম। এখন ক্রিয়াকে প্রশ্ন করতে হবে, হ্যাঁ, কে ভালোবাসে এবং কি ভালোবাসে। এখন আমরা যদি ক্রিয়াকে, হ্যাঁ, ক্রিয়াকে যদি এখন ঠিক আছে, এটা এটা বুঝলা। এখন দেখো আমাদের আমাদের বিশেষ্য বা নাউন যেটা আর কি আছে, হ্যাঁ, বিশেষ্য,
বিশেষ্য এটা কোথায় কোথায় ব্যবহার হয়ে থাকে একটা বাক্যে, একটা বিশেষ্য কোথায় কোথায় ব্যবহার হয়ে থাকে? একটা বিশেষ্য বাক্যে মূলত সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে? সবসময় মনে রাখবে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে বিশেষ্য, এবং সর্বনামও একই সাথে, ঠিক আছে? সর্বনামও সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে। তো এখন দেখতে হতে এটা কি আমাদের সাবজেক্ট হিসেবে আছে? যদি সাবজেক্ট হিসেবে থাকে বা অবজেক্ট হিসেবে থাকে তাহলে অবশ্যই আমাদের এটা নাউন হয়ে যাবে, সেক্ষেত্রে মানে বিশেষ্য হয়ে যাবে। তাই নাকি এটা অবজেক্ট হিসেবে আছে, এখন এটা আগে বাইর করতে হবে। তো যদি না থাকে তাহলে কোথায় আছে, তাহলে এটাও বাইর করতে হবে। হ্যাঁ, তো এখন ক্রিয়াকে প্রশ্ন করতে হইব যে এখন সাবজেক্ট এবং অবজেক্টকে এখন খুঁজে বাইর করতে হবে আমাদের। এখন ক্রিয়াকে প্রশ্ন করো, যদি আমরা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি, হ্যাঁ, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা পাই হলি অবজেক্ট, ঠিক আছে? অবজেক্ট পেয়ে থাকি। এবং ক্রিয়াকে যদি আমরা কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করে থাকি, কি যেন, কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আমরা পাই সাবজেক্ট। দেখো তো এটুক বুঝতে পারছো তোমরা? এটুক বলো আগে, এটুক বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। তো এখন তাহলে অবশ্যই আমার দেখতে হবে, তাহলে প্রশ্ন করি চলো ক্রিয়াকে। তাহলে ভালোবাসা, আগে ক্রিয়া খুঁজে পাইলাম, এখন ভালোবাসে কি? ভালোবাসে দেহ ভালোবাসে, যে কি দ্বারা প্রশ্ন করলাম, হ্যাঁ, বা কে ভালোবাসে। এখন যদি বলি, এখন এই যে কি ভালোবাসে মূলত দেহ ভালোবাসে, তাহলে এই যে এখন আমরা খুঁজে পাচ্ছি, তাহলে এটা আমাদের কি ভালোবাসে, দেহ ভালোবাসে। তাহলে কি দ্বারা আমাদের, তাহলে যেটা আমরা পাইলাম দ্যাটস মিন এটা অবজেক্ট হবে আমাদের। তাহলে এখানে আমাদের যদি দেহর নিচে দাগ দেওয়া থাকতো তাহলে এটা আমাদের অবজেক্ট হতো, বাংলা যেটাকে আমরা কর্ম বলে থাকি। হ্যাঁ, অবজেক্ট বা কর্ম বলে থাকি বাংলা যেটা আমাদের। তো এইটা পাইতাম আমরা। এখন কে ভালোবাসে, সাপোজ বললাম কে ভালোবাসে, তাহলে কে না ভালোবাসে। তাহলে কে বলতে এখানে তোমাদের সর্বনাম বাচক ব্যবহার করা হয়েছে, মানে মানুষজন, আমাদের যে সকল মানুষরাই থাকুক না কেন সে তাদেরকে বোঝানো। তাহলে এইটা হলো আমাদের সাবজেক্ট বা কর্তা, ঠিক আছে? যে কেটা আমাদের কর্তা। বুঝতে পারছো তো কীভাবে কর্তা বাইর করলাম? অধিকাংশ লোকেরা কিন্তু দেহকে কর্তা মনে করতেছে, সাবজেক্ট মনে করতেছে, কিন্তু আসলে না। যখন প্রশ্ন করা শুরু করি তখন আমরা বুঝতে পারি যে আসলে আমাদের কর্তাকে এবং কর্মকে। দেখো তো এটুকু ক্লিয়ার হয়েছে তোমরা যে কিভাবে আমি প্রশ্ন করে জিনিসগুলো বাইর করলাম? জি ভাইয়া বুঝছি। ওকে, এখন দেখো এই দুইটার ভিতর যেহেতু কোনোটাই পড়তেছে না সুস্থ সবল জিনিসটা, তাহলে কি হবে? এখন দেখতে হবে যে এটা কাকে মডিফাই করতেছে। তো এই যে আমাদের পাশে যে কর্ম রয়েছে, তাই না, কর্ম এবং কি কর্তা রয়েছে, আমরা বলছিলাম কি কর্ম এবং কর্তা সবসময় কি নাউন আকারে থাকে আমাদের, বা বিশেষ্য আকারে থাকে। তাহলে আমাদের কর্মটা অবশ্যই আমাদের নাউন আকারে আছে বা বিশেষ্য আকারে আছে, তাই না? বিশেষ্য আকারে আছে। তখন এইটা দেখা যাচ্ছে কি এই দেহকে মডিফাই করতেছে, যে সুস্থ সবল দেহ কেই না ভালোবাসে আমাদের। তাহলে এই সুস্থ সবল দেহ যেহেতু এটাকে নাউনকে মডিফাই করতেছে, আর নাউনকে যে মডিফাই করে সেই আমাদের বিশেষণ বা অ্যাডজেক্টিভ। এখন বুঝতে পারছো কিভাবে বাইর করলাম ভেঙে ভেঙে? জি ভাইয়া। সত্যি? তাহলে কি একটা প্রশ্ন কি দেওয়া যায় এখানে? দেখো তো, দেখি একটা প্রশ্ন দেবো, একটু ভালো করে দেখো, একবার একবার দেখো যে কোথায় কিভাবে প্রশ্ন করতে হবে। বিশেষ করে প্রশ্নগুলো মাথায় রাখবা। আগে বাইর করবা হলে প্রথম স্টেপ আমাদের ক্রিয়া বাইর করতে হবে। দ্বিতীয় স্টেপ ক্রিয়াকে দেখতে হবে যে আমাদের সাবজেক্ট না অবজেক্টকে মডিফাই করতেছে। ক্রিয়ার দেখতে হবে সাবজেক্ট অবজেক্ট কে আছে, তখন কি এবং কাকে এবং কে বা কারা দ্বারা প্রশ্ন বাইর করতে হবে, আমাদের সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। তারপরে দেখতে হবে যে সাবজেক্ট অবজেক্টকে কে মডিফাই করতেছে, যে মডিফাই করবে সেই আমাদের অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি? বুঝছি ভাই, এবার দেন একটা কোশ্চেন। কি প্রশ্ন দেবো কও? আচ্ছা, কাইটা গেল নাকি?